হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি হিসাব বিজ্ঞানের অধ্যায় 2 লেনদেন থেকে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করার জন্য তৈরি করেছি। তাহলে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এতদ সংক্রান্ত দলিলপত্রাদি। অর্থাৎ ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের দলিলপত্র ব্যবহার করি, যেমন চালান, ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট। সো এই সকল দলিলপত্রাদি আমরা কিভাবে তৈরি করব এবং সেই দলিলপত্রাদির কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমেই হচ্ছে আমি বলবো যে ব্যবসায়িক লেনদেনের উৎস এবং দলিলপত্রাদি কেন রাখা প্রয়োজন। কারণ ব্যবসায় প্রতিদিন অনেক ধরনের লেনদেন সংঘটিত হয়। সেই লেনদেনের ক্ষেত্রে আমি যদি দলিল পত্রগুলো সংরক্ষণ না করি তাহলে কিন্তু আমি সেগুলো পরে ভুলে যাব। আমার পক্ষে এই সব লেনদেনগুলো মুখস্থ রাখা সম্ভব না। তো আমি যখন হিসাব বিবরণী তৈরি করব বা আর্থিক বিবরণী তৈরি করব তখন কিন্তু আমার মনে থাকবে না। আর যদি আমি দলিল পত্রাদিগুলো রেখে দেই প্রত্যেকটা লেনদেনের, তখন কিন্তু আর্থিক বিবরণী তৈরি করাটা অনেক সহজ হয়ে যাবে। আমার প্রতিষ্ঠানে যতগুলো লেনদেন সংগঠিত হয় সেই সব লেনদেনের কিন্তু দুইটি পক্ষ রয়েছে। এক পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণকারী, আরেক পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী। এখন আমি যদি দলিল পত্রাদি সংরক্ষণ না করি আমার প্রতিষ্ঠানের জন্য, তখন ভবিষ্যতে যদি অপর পক্ষ কোনো কিছু অস্বীকার করে, মনে করো তুমি কারো কাছে 5,000 টাকা পেতে, তো তুমি দলিল সংরক্ষণ করনি অথবা ওই লোকটার কোনো সাইন রাখোনি। এখন সে যদি অস্বীকার করে যে আমি তো 5,000 টাকা তোমাকে দিব না, কারণ আমি তো তোমার থেকে ধার নেইনি অথবা ধারে কোনো কিছু ক্রয় করিনি, তাহলে আমি কেন দিব? তখন কিন্তু তুমি সেই টাকাটা আর আদায় করতে পারবে না। সুতরাং দলিল পত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দলিল পত্রের মাধ্যমে প্রথমত তুমি আর্থিক বিবরণী সুন্দরভাবে তৈরি করতে পারছো, দ্বিতীয়ত তোমার কাছে একটা প্রমাণ থাকছে যে এই লেনদেনটা সংঘটিত হয়েছিল। এখানে লেখা আছে, দেখো, লেনদেনের সত্যতা নিশ্চিত করতে প্রমাণপত্র অথবা দলিল ব্যবহৃত হয়। অর্থাৎ লেনদেনটি কতটুকু সঠিক বা ওই লেনদেনটি সংঘটিত হয়েছিল কি হয়নি সেজন্য আমরা কি রাখবো? প্রমাণপত্র এবং দলিল রাখবো। সারা বছরে লেনদেনগুলো মুখস্থ রাখা সম্ভব না, কাজেই লেনদেনগুলোকে প্রতিষ্ঠানের প্রয়োজনে গুরুত্ব সহকারে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। দলিল পত্রগুলো হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মেমো, বিল, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান ইত্যাদি। এখন আমরা দেখব যে এই দলিল পত্রগুলো কিভাবে তৈরি করতে হয় এবং এই দলিল পত্রের কিছু বৈশিষ্ট্য, যেমন চালান বলতে কি বোঝায় বা চালানে আমরা কোন ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ করব, ভাউচারে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করব, ক্যাশ মেমোতে কোন ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ করব, এগুলো আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে হচ্ছে চালান অথবা ইনভয়েস, যেটাকে ইংলিশে বলে হচ্ছে ইনভয়েস। তো চালান কি? আমরা ব্যবসায়ে প্রতিদিন ধারে পণ্য ক্রয় অথবা বিক্রয় করে থাকি, তাই না? তো ধারে পণ্য ক্রয় অথবা বিক্রয় করলে সেগুলো আমরা চালানে লিপিবদ্ধ করব। তাহলে এখন আমরা দেখি চালানের কি কি বৈশিষ্ট্য রয়েছে। চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল, অর্থাৎ প্রমাণস্বরূপ আমরা কি রাখবো? চালান সংরক্ষণ করব। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ সংবলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন, আর এই লিখিত দলিলই হচ্ছে চালান। বিক্রেতার নিকট এটা বহির্চালান এবং ক্রেতার নিকট ইহা আন্তঃচালান বলে গণ্য হয়। ওকে, এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদায় এবং বিক্রেতা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করেন। আমি আগেও বলেছি যে আমরা কেন এই দলিল পত্রগুলো সংরক্ষণ করছি, কেন চালান সংরক্ষণ করছি। এর কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যখন হিসাব বিবরণী বা আর্থিক বিবরণী তৈরি করব, যেমন ক্রয় জাবেদা এখানে আছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এগুলো যখন তৈরি করব তখন যাতে আমি চালান অথবা ওই দলিলগুলো থেকে প্রমাণস্বরূপ লেনদেনগুলো লিখতে পারি, যাতে আমি কোনো লেনদেন ভুলে গেলেও আমি চালান দেখে ওই লেনদেনগুলো লিপিবদ্ধ করতে পারি। এখন কেন বলেছি যে ধারে পণ্য ক্রয় এবং ধারে পণ্য বিক্রয়গুলো এই চালানে লিপিবদ্ধ করা হয়? দেখো, আমরা পরবর্তীতে কি করব? ক্রয় জাবেদায় এবং বিক্রয় জাবেদায় কিন্তু সেগুলো আবার লিপিবদ্ধ করব। ক্রয় জাবেদায় কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় মনে আছে? ধারে ক্রয়কৃত পণ্য হচ্ছে আমরা ক্রয় জাবেদা লিপিবদ্ধ করব।
আর বিক্রয় জাবেদায় কি লিপিবদ্ধ করব? ধারে বিক্রয়কৃত পণ্য হচ্ছে আমরা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। এখানে একটি চালানের নমুনা ছক দেওয়া আছে, সুমন ট্রেডার্স। সুমন ট্রেডার্স হচ্ছে বিক্রয় প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ বিক্রেতা যেহেতু এই চালানটা প্রদান করবে, সুতরাং সুমন ট্রেডার্স হচ্ছে ওই বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম। এরপর আছে চালান নাম্বার, ক্রেতার নাম মেসার্স জাদিদ ট্রেডার্স, ঠিকানা বোর্ডবাজার গাজীপুর। এখানেও দেখো সুমন ট্রেডার্স এরও ঠিকানা দেওয়া আছে। আর মাঝখানে আমরা কি লিখবো? ছোট করে চালান লিখবো। আর কত তারিখে সে চালানটা তৈরি করেছি বা কত তারিখে লেনদেনটা সংঘটিত হয়েছিল সেটাও কিন্তু এখানে লিখতে হবে। এখন দেখো চালানে কি কি ইনফরমেশন দেওয়া লাগবে। প্রথমে হচ্ছে ক্রমিক নং, অথবা এখানে তুমি ক্রমিক নং একটা আছে একটা, তারপর 2, 3, 4 এরকম কয়েকটা লেনদেন হলে একসাথে তুমি চালান তৈরি করতে পারো। মালের বিবরণ, মালের বিবরণ বলতে বোঝানো হয়েছে তুমি যদি চাল কিনো অথবা ডাল কিনো বা আটা কিনো, তো এগুলা তোমার আলাদা আলাদা নাম করে লিখতে হবে। যেমন এখানে দেখো কি কিনেছে, নাজির সাইল চাল কিনেছে, ওকে। কত টাকা দরে? 40 টাকা, মানে প্রতি কেজি হচ্ছে 40 টাকা। এখানে সে 1000 কেজি ক্রয় করেছে, তার মানে 1000 গুণ 40, এই দুইটা গুণ করলে কি আসবে? 40,000 টাকা। তাহলে টোটাল টাকার পরিমাণ কত? 40,000। এখন কারবারি বাট্টা দেওয়া আছে 5%। মনে রাখবে কারবারি বাট্টা নগদ বাট্টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারবারি বাট্টা হচ্ছে সেই বাট্টা যেটা আমরা কি করব, ডিরেক্টলি মাইনাস করে দেখাবো, কিন্তু জাবেদার মধ্যে আমরা কারবারি বাট্টাটা আনবো না। একদম ডিরেক্টলি প্রথম যেই টাকার পরিমাণটা আমরা পেয়েছি টোটাল 40,000, সেখান থেকে আমরা কারবারি বাট্টা ডিরেক্টলি মাইনাস করে 38,000 টাকা দেখাবো। আর নগদ বাট্টাটা হচ্ছে সেই বাট্টা যেটা পাওনাদার তাড়াতাড়ি অর্থ আদায়ের জন্য একটা ছাড় দেয়, ঠিক আছে, সেটাই হচ্ছে নগদ বাট্টা। মনে করো মিস্টার রহিম বলল যে আমাকে যদি 10,000 টাকা 10 তারিখের মধ্যে দাও অথবা 10 দিনের মধ্যে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে 2% একটা নগদ বাট্টা দিব। সো তোমার যে নগদ বাট্টা প্রাপ্তি হলো, এটা তোমার প্রতিষ্ঠানের জন্য একটি আয়, কারণ তোমাকে ওই 2% টাকাটা হচ্ছে আর দিতে হচ্ছে না তোমার পাওনাদারকে, ওকে। আর কারবারি বাট্টা টোটালি ডিফারেন্ট, এইটা আমরা মাইনাস করে এখানে দেখাবো 38,000 টাকা। একবার কথায় লিখতে হবে 38,000 মাত্র, ওকে। বিক্রয় শর্ত এখানে লিখতে হবে 2, 10, নিট 30, যদি এখানে কোনো বিক্রয় শর্ত থাকে সেটা লিখতে হবে। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আর শেষমেশ এখানে বিক্রেতার স্বাক্ষর প্রদান করা হবে। টিকা, মালের মোট মূল্যের উপর যে পরিমাণ টাকা মওকুফ করে ক্রেতাকে মূল্য পরিশোধ করতে বলা হয়, সেই মওকুফকৃত টাকাই হলো কারবারি বাট্টা। দেখো সুন্দর করে কারবারি বাট্টার একটা সংজ্ঞা এখানে আমি লিখে দিয়েছি। মালের মোট মূল্যের উপর যে টাকাটা মওকুফ করা হয়, এই যে দেখো এখানে মোট মূল্য কত? 40,000। এই 40,000-এর উপর তোমার বাট্টা প্রদান করা হয়েছে, অর্থাৎ যে বাট্টাটা আমি কেনার সময় অথবা বিক্রি করার সময় দিয়ে থাকি, সেই বাট্টাটাই হচ্ছে কারবারি বাট্টা। ওই টাকাটা বাদ দিয়ে ক্রেতা কি করবে? মূল্য পরিশোধ করবে, ঠিক আছে। তো এখানে 38,000 টাকা, এই যে এখানে আমি ডাবল জেড দিয়ে দিব, এই 38,000 টাকাই হচ্ছে আমি বিক্রেতাকে পরিশোধ করব। এখন আমরা কি দেখব? ভাউচার কিভাবে তৈরি করতে হয় আর ভাউচারের কিছু বৈশিষ্ট্য। ভাউচার হচ্ছে মূলত আমরা প্রতিষ্ঠানে দৈনন্দিন যে সকল লেনদেন সংঘটিত হয়, সেই সকল লেনদেন আমরা যেই দলিলে সংরক্ষণ করি সেটাই হচ্ছে ভাউচার। ভাউচার হলো লেনদেনের লিখিত প্রমাণপত্র। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের প্রতিদিনের লেনদেন, যেমন ক্রয় বিক্রয়, অর্থ পরিশোধ অথবা অর্থ গ্রহণ বা আদায় ইত্যাদি ভাউচারে লিপিবদ্ধ করে রাখে। এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাউচার কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ডেবিট ভাউচার আর অন্যটি হচ্ছে ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার আমরা কিভাবে তৈরি করব? প্রথমত ডেবিট ভাউচার হচ্ছে যে ভাউচারে আমরা ব্যয় অথবা পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো লিখে রাখি। সুতরাং ডেবিট ভাউচার, অর্থাৎ ডেবিট যেহেতু খরচকে ইন্ডিকেট করে, আমরা কি করব? ডেবিট ভাউচারের সকল ধরনের খরচ লিপিবদ্ধ করব। আর পরবর্তীতে এই ডেবিট ভাউচার থেকে আমরা বিভিন্ন হিসাব বিবরণী অথবা হিসাবের বইতে লিপিবদ্ধ করব। যেমন দেখো এখানে ব্যয় লিপিবদ্ধ করা হয়, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট ভাউচারের সাথে চালান, ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদান পূর্বক ক্যাশবুক বা নগদান
রেজিস্টারে ক্রেডিট দিক বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয়। এখন কথা হচ্ছে নগদান রেজিস্টার অথবা ক্যাশবুক এখানে কেন ক্রেডিট দিকে বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয়? আমরা যখন নগদান রেজিস্টার অথবা ক্যাশবুক তৈরি করব তখন কিন্তু নগদ প্রাপ্তি সমূহ অর্থাৎ নগদে আমি যত টাকা পাবো প্রাপ্তিগুলো আমি অবশ্যই লিখবো ডেবিট সাইডে, আর যেই টাকাটা আমি প্রদান করব সেইটা আমি লিখবো ক্রেডিট সাইডে। তাহলে আমি আবার ক্লিয়ার করছি, ক্যাশবুকে আমরা কি করব, যত টাকা নগদে প্রাপ্তি হবে সব টাকা আমরা ডেবিট সাইডে লিখবো, আর ক্রেডিট সাইডে লিখবো যে লেনদেনগুলোর ফলে আমার নগদ টাকা হচ্ছে চলে যাচ্ছে। ওকে, সো ডেবিট ভাউচারে মূলত ব্যয় লিপিবদ্ধ করা হয়, আর এর সাথে চালান এবং ক্যাশ মেমো যুক্ত করে আমরা ক্যাশবুকে ক্রেডিট দিকে বা খরচের দিকে লিপিবদ্ধ করব। এখানে দেখো একটি ডেবিট ভাউচারের নমুনা ছক দেওয়া আছে। আলী এন্ড হায়দার, আন্দরকিল্লা, চট্টগ্রাম। এটা কিন্তু হচ্ছে প্রতিষ্ঠানের নাম আলী এন্ড হায়দার, আর এপাশে আমরা লিখবো ডেবিট ভাউচার নাম্বার, হিসাব খাতের নাম, তারিখ, গ্রহণকারীর নাম আর হচ্ছে ঠিকানা। ওকে, এরপর খরচের বিবরণ লিখবো, কারণ ডেবিট ভাউচার মানে কি, সকল ধরনের খরচ যেখানে লিপিবদ্ধ করা হয়, তাই অবশ্যই এটা হবে খরচের বিবরণ। এরপর নং অথবা এটা হচ্ছে ক্রমিক নং এর কলাম, আর শেষে হচ্ছে টাকা, টোটাল কত টাকা হচ্ছে তোমার ব্যয় হয়েছে বা খরচ হয়েছে প্রতিষ্ঠানে সেটা লিখবো। আবার অবশেষে টাকাটা কিন্তু কথায় লিখতে হবে, যদি এখানে 40,000 টাকা হয় এটা সুন্দর করে লিখবে 40,000 টাকা মাত্র, কথায় লিখতে হবে। ডেবিট ভাউচার কিন্তু হচ্ছে 4 জন কর্তৃক স্বাক্ষরিত হয়। কয়জন কর্তৃক? টোটাল 4 জন ডেবিট ভাউচার স্বাক্ষর করে। ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। তোমরা যখন পরীক্ষা দিবে তখন বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে কিন্তু এটা আসতে পারে যে কোনো ভাউচার, ডেবিট ভাউচার হোক ক্রেডিট ভাউচার হোক, টোটাল কত জনের স্বাক্ষর লাগে? 4 জনের। ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর আর হচ্ছে গ্রহীতার স্বাক্ষর। এখন দেখবো ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচার মূলত কি? ডেবিট ভাউচারে যেহেতু খরচগুলো লিপিবদ্ধ করা হয়, তাহলে ক্রেডিট ভাউচার কি একদম উল্টো। ক্রেডিট ভাউচার হচ্ছে পণ্য বিক্রয় অথবা আয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেগুলোর জন্য ক্রেডিট ভাউচার ব্যবহার করা হয়। ওকে, এরপর আমরা ক্রেডিট ভাউচার থেকে কি করব, বিভিন্ন আর্থিক বিবরণী বা হিসাবের বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করে ফেলবো। প্রথম বৈশিষ্ট্যটা দেখো, পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ক্রেডিট ভাউচার। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে ক্রেডিট ভাউচারের সাথে সেম চালানের কপি, ক্যাশ মেমো এগুলো সংযুক্ত করে আমরা কোথায় দেখাবো? ধারাবাহিকভাবে ক্যাশবুকের ডেবিট দিকে লিপিবদ্ধ করব। আমরা আগেই জেনেছি যে ক্যাশবুকের ডেবিট সাইডে আমরা লিখব যত ধরনের প্রাপ্তি রয়েছে সব প্রাপ্তি আমরা ডেবিট পাশে লিখব, আর ক্রেডিট পাশে হচ্ছে আমরা নগদে যত টাকা প্রদান করেছি। ক্যাশবুক মানে কি, নগদ লেনদেনগুলো এখানে লিপিবদ্ধ করা হয়, তাই নগদে যদি প্রদান করি সেটা আমরা ক্রেডিট পাশে লিখবো। এখন ক্রেডিট ভাউচারে যেহেতু আমার আয়গুলো লেখা হয় মানে প্রাপ্তিগুলো লেখা হয়, সো এটা ক্যাশবুকের ডেবিট সাইডে বসবে। এখানে একটি ক্রেডিট ভাউচারের নমুনা ছক দেওয়া আছে, জহির এন্ড ব্রাদার্স, ফুলতলা, খুলনা। ওকে, এখানে ক্রেডিট ভাউচার নাম্বার লিখবো, তারপর হিসাব খাতের নাম, তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা। ওকে, আর এটা হচ্ছে কিন্তু প্রদানকারী জহির এন্ড ব্রাদার্স, যে হচ্ছে এই ক্রেডিট ভাউচারটা প্রদান করবে সে প্রতিষ্ঠানের নাম, আর গ্রহণকারীর নামও এখানে লিখতে হবে, গ্রহণকারীর ঠিকানাটাও এখানে লিখতে হবে। আর যেহেতু ক্রেডিট ভাউচার হচ্ছে আয় অথবা পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, সুতরাং আয়ের বিবরণটা এখানে লিখতে হবে। ওকে, তারপর টাকার কথায় লিখতে হবে যে কত টাকা, এখানে যেটা অঙ্কে লেখা ছিল সেটা আমরা এখানে কথায় লিখে দিব কত টাকা। আর আমি আগেও বলেছি যে ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এই দুইটা ভাউচারের ক্ষেত্রেই আমাদের 4 জনের স্বাক্ষর লাগবে। কার কার স্বাক্ষর লাগবে? ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর আর শেষে গ্রহীতার স্বাক্ষর। তো চালান আর ভাউচার দেখলাম, এখন আমরা দেখবো ক্যাশ মেমো। ক্যাশ মেমো নাম শুনে বুঝতে পারছো যে নগদে যদি পণ্য ক্রয় অথবা বিক্রয় করা হয় সেই লেনদেনগুলো আমরা যেখানে লিপিবদ্ধ করব সেটাই হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো দেখো, নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে, তাহলে ক্যাশ মেমো কে তৈরি করে? ক্যাশ মেমো তৈরি করে হচ্ছে পণ্য বিক্রেতা।
সো পণ্য বিক্রেতা ক্যাশ মেমো তৈরি করে, আবার সেটা প্রদান করে ক্রেতাকে। যখনই পণ্য ক্রয় অথবা বিক্রয় করা হয় তখনই কি করবে, সাথে সাথে একটা ক্যাশ মেমো তৈরি করবে। ক্যাশ মেমোতে কি কি থাকে? পণ্য বিক্রেতা বিক্রিত পণ্যের নাম, পরিমাণ, দর, মোট মূল্য, নিট মূল্য, কমিশন ইত্যাদি উল্লেখপূর্বক স্বাক্ষর করে ক্রেতাকে প্রদান করে। তাহলে ক্যাশ মেমো থেকে আমরা কি জানতে পারবো? পণ্যটি কত দরে, অর্থাৎ প্রতি কেজি পণ্য বা প্রতি লিটার বা যেটাতেই তোমরা কাউন্ট করো না কেন, কত দরে হচ্ছে সেটা ক্রয় করা হয়েছে, আর পরিমাণটা কত, কত কেজি ক্রয় করা হয়েছে সেটা। এরপর মোট মূল্য, মোট মূল্য আমরা কিভাবে পাবো? পরিমাণ আর দর এই দুইটা গুণ করে আমরা কি পাবো? মোট মূল্য পাবো। আর নিট মূল্য কিভাবে পাবো? যদি প্রতিষ্ঠান থেকে বা বিক্রেতা কোনো কারবারি বার্তা প্রদান করে অথবা নগদ বার্তা প্রদান করে, তখন সেটা আমরা মাইনাস করব মোট মূল্য থেকে। মাইনাস করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে নিট মূল্য। সাধারণত ক্যাশ মেমো 3 সেট তৈরি করা হয়। এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে ক্যাশ মেমো কয় সেট তৈরি করা হয়। ক্যাশ মেমো টোটাল 3 সেট তৈরি করা হয়। এখন আমরা দেখব ক্যাশ মেমোর একটি নমুনা ছক। আলম জেনারেল স্টোর, এখন এখানে হচ্ছে জেনারেল হবে, আলম জেনারেল স্টোর 35 নিউ মার্কেট ঢাকা। ওকে, ভাউচার নাম হচ্ছে 56, তারিখ 1 জানুয়ারি 2017। এখানে আলম জেনারেল স্টোর উনি হচ্ছে বিক্রেতা, আর ক্রেতার নামও অবশ্যই লিখতে হবে। ক্রেতার নাম সীমান্ত অ্যান্ড ব্রাদার্স, ঠিকানা চান্দনা, গাজীপুর। ওকে, তো আমরা আগেও বলেছি যে আমরা কি কি ক্যাশ মেমোতে পাবো। নং, তারপর বিবরণ মানে হচ্ছে কি ক্রয় করেছি সেইটা, তারপর কত টাকা দরে এবং কত পিস অথবা কত কেজি পরিমাণে আমরা ক্রয় করেছি, এবং যখন এই দুইটা গুণ করব তখনই কিন্তু আমরা পাবো টাকার পরিমাণ, অর্থাৎ টোটাল কত টাকা আসে। এটা হচ্ছে মোট মূল্য, এই 5,000 টাকা মোট মূল্য। আর নিট মূল্য কিভাবে পাবো? কারবারি বার্তা আছে 5%, সো 5% হচ্ছে 5,000 টাকার উপর ধরলে আসে 250 টাকা। এটা যখন মাইনাস করব তখন আমরা পাবো 4,750 টাকা, আর এটাই হচ্ছে নিট মূল্য। সো এই টাকাটা আমরা কথায় লিখবো 4,750 মাত্র। এরপর ক্রেতার স্বাক্ষর থাকবে এখানে, আর বিক্রেতার স্বাক্ষর থাকবে এখানে, আর শেষে লেখা থাকবে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এবার আমরা দেখব ডেবিট নোট কি। ডেবিট নোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ডেবিট নোট হচ্ছে মূলত এমন একটা দলিল, যে দলিলে পণ্য ক্রয়কারী প্রতিষ্ঠান, অর্থাৎ ধারে পণ্য ক্রয়কারী প্রতিষ্ঠান যখন সেই পণ্যটা ফেরত দিবে। পণ্য ফেরত দেওয়ার অনেক রিজন থাকতে পারে। ধরো তুমি একটা মোবাইল ফোন কিনলে, এখন সেই মোবাইল ফোন তুমি অর্ডার করেছো ব্ল্যাক মোবাইল ফোন, কিন্তু তুমি পেয়েছো রেড কালার, তাহলে এটা তো তোমার ফরমাইশ অনুযায়ী হয়নি। ঠিক আছে, তুমি ব্ল্যাক কালার অর্ডার করেছো কিন্তু পেয়েছো হচ্ছে রেড কালার, তো এটা তোমার ফরমাইশ অনুযায়ী যেহেতু হয়নি, সুতরাং তুমি কি করবে? এটা ফেরত দিয়ে দিবে। তো ক্রেতা হিসেবে যখন তুমি ওই ধারে ক্রয়কৃত পণ্যটা ফেরত দিচ্ছ, তখন কিন্তু তোমাকে ডেবিট নোট তৈরি করতে হবে। তাহলে ডেবিট নোট কে তৈরি করছে? ক্রেতা তৈরি করছে, মানে তুমি তৈরি করবে। আর কার জন্য তৈরি করা হচ্ছে? বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হচ্ছে। তো এখানে দেখো কি লেখা আছে, ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হলে অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায় এবং বিক্রেতাকে জানিয়ে দেয় যে তার হিসাব খাত উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে। অর্থাৎ বিক্রেতাকে ক্রেতা জানিয়ে দেয় যে সে যেহেতু পণ্যটা ফেরত দিচ্ছে, সুতরাং বিক্রেতার হিসাবকে কি করা হয়েছে? ডেবিট করা হয়েছে। পণ্য ফেরতের ক্ষেত্রে এসব দলিলকে ডেবিট নোট বলে। ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকে। ওকে, এখন আমরা দেখব ডেবিট নোটের একটি নমুনা ছক। ইমরান ব্রাদার্স। ইমরান ব্রাদার্স কে? এখানে ইমরান ব্রাদার্স হচ্ছে প্রেরক, অথবা ওই যে ক্রেতা যে তৈরি করেছে সেই হচ্ছে ইমরান ব্রাদার্স। মালিটোলা বংশাল ডেবিট নোট। প্রাপকের নাম, এখানে প্রাপক হচ্ছে কে? বিক্রেতা, মেসার্স স্বপ্ন এন্টারপ্রাইজ। ঠিকানা 37 রাইনখোলা, মিরপুর 6, ঢাকা। ওকে, সূত্র লেখা থাকবে, যে চালান নাম্বার কত অথবা কত তারিখ সেটা লেখা থাকতে পারে। এরপর দেখো তারিখ 18 আগস্ট 2017। ওকে, এখন কথা হচ্ছে তোমার যদি একটার বেশি পণ্য ফেরত দিতে হয় তখন তুমি এখানে 1 2 3 4 এরকম করে ক্রমিক নম্বর দিয়ে যাবে, আর বিবরণের ঘরে লিখতে হবে যে কেন তুমি ফেরত দিচ্ছ। দেখো এখানে লেখা আছে যে প্রতি পিস
1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায়, এখানে কারণটা হচ্ছে কি, জামদানি শাড়িগুলো ছেঁড়া ছিল, এই জন্য পণ্য ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। এখানে আপনাদের বলতে কাকে বুঝিয়েছে, ওই যে বিক্রয়কারী প্রতিষ্ঠান, তাদের হিসাবকে ডেবিট করা হয়েছে। আর বাদ দেওয়া হবে কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা কোথা থেকে এসেছে, যখন পণ্যটা বিক্রেতা বিক্রয় করেছিল ক্রেতার নিকট, তখন একটা কারবারি বাট্টা দিয়েছে। সো যখন ফেরত দিবে তখন ওই কারবারি বাট্টাটা মাইনাস করেই নিট যে মূল্যটা রয়েছে সেই মূল্যটা দেখাতে হবে। ওকে, আর এখানে লিখতে হবে ক্রয় ব্যবস্থাপক, কারণ এটা কে তৈরি করেছে, ক্রয় ব্যবস্থাপক তৈরি করেছে বা ক্রেতা তৈরি করেছে, সেখানে লিখবে ক্রয় ব্যবস্থাপক। ডেবিট নোট দেখলাম, এবার ক্রেডিট নোট কি। ক্রেডিট নোট ডেবিট নোটের টোটালি উল্টো। আমাদের ধারে বিক্রয়কৃত পণ্য যখন প্রতিষ্ঠানে ফেরত আসে তখনই আমরা ক্রেডিট নোট তৈরি করব। আর ক্রেডিট নোট তৈরি করে হচ্ছে বিক্রেতা, সেটা ক্রেতাকে জানিয়ে দেওয়া হয়। বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ যথা হচ্ছে কি মালের পরিমাণ, দর, মূল্য একটি কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে জানিয়ে দেয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত মালের মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে। তাহলে দেখো, আমরা যখন ক্রেতা হিসেবে বিক্রেতাকে পণ্যটা ফেরত দিলাম তখন আমরা কি তৈরি করেছি, তখন আমরা ডেবিট নোট তৈরি করেছি। আর এখন যেহেতু ওই ডেবিট নোটটা পেয়েছে, মনে করো ওই ডেবিট নোটটা বিক্রয়কারী প্রতিষ্ঠানটা পেয়েছে, এখন বিক্রয়কারী প্রতিষ্ঠান কি করবে, একটা ক্রেডিট নোট তৈরি করবে তার যে বিক্রিত পণ্যটা ফেরত এসেছে ওই জন্য। এবং সেই ক্রেডিট নোটে সে কোন কোন ইনফরমেশন গুলো দেখাবে, মালের পরিমাণ, দর, মূল্য ওই একটা কাগজের মধ্যে লিখে ক্রেতাকে জানিয়ে দিবে যে তার হিসাবটা ক্রেডিট করা হয়েছে। ওকে, এই যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত মালের মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে। আর এরূপ নোটই হচ্ছে ক্রেডিট নোট। সো ক্রেডিট নোট কে তৈরি করে, ক্রেডিট নোট তৈরি করে হচ্ছে বিক্রেতা। কার জন্য তৈরি করে, ক্রেতার জন্য তৈরি করে। এখানে একটি ক্রেডিট নোটের নমুনা ছক দেওয়া আছে। মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ, এটা কিন্তু বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম, আর এটা হচ্ছে বিক্রয়কারী প্রতিষ্ঠানের ঠিকানা। আর প্রাপকের নাম হচ্ছে মূলত ওই যে ক্রেতার নিকট পাঠানো হয়েছে সে, ইমরান ব্রাদার্স, ঠিকানা মালি টোলা বংশাল। আর ক্রেডিট নোট নাম্বার অবশ্যই লিখতে হবে, তারিখ অবশ্যই লিখতে হবে, সূত্র ডেবিট নোট কত নাম্বার, তারপর কত তারিখ, এভাবে লিখতে পারো। 1 নাম্বার দেখো বিবরণ দেওয়া আছে, প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় পণ্য ফেরত পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে বিক্রেতা কিন্তু স্বীকার করছে যে ছেঁড়া হওয়ায় সে পণ্যগুলো ফেরত পেয়েছে এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। তাহলে এখানে বিক্রেতা কনফার্ম করছে যে সে ওই মালগুলো ফেরত পেয়েছে এবং তাদের হিসাবটাকে ক্রেডিট করা হয়েছে। ওকে, সো এটা হচ্ছে 13,000 টাকা। 13,000 থেকে কারবারি বাট্টা বাদ দিবে 1,000, তাহলে টোটাল কত আসে, 12,000 টাকা হচ্ছে নিট মূল্য। তো এই 12,000 টাকা দিয়ে বিক্রেতা ক্রেডিট নোট তৈরি করবে। আর এখানে হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক লেখা থাকবে, কারণ এই ক্রেডিট নোটটা তৈরি করেছে বিক্রয় ব্যবস্থাপক বা বিক্রেতা। ওকে, তো আজকে আমরা টোটালি দেখলাম যে কতগুলো ব্যবসায়ী লেনদেনের দলিল পত্র থাকতে পারে, অর্থাৎ আমরা যে লেনদেনগুলো হয় সেগুলোর প্রমাণপত্র হিসেবে যে দলিলগুলো সংরক্ষণ করি, কেন সেগুলো সংরক্ষণ করব এবং কি কি দলিল সংরক্ষণ করতে হয় সেগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য সহ আমরা উদাহরণে দেখেছি, নমুনা ছক দেখেছি, কিভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জেনেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।